সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রী। মহাসড়ক সংস্কার সহ উন্নত রেল যোগাযোগের ঘোষণা, নতুন করে স্পোর্টসের সূচনা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় 11 দলের গণমিছিল। জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। হাওড়ে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে ফসল শুকানোর চ্যালেঞ্জ। উজানে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, বাঁধ ধসের শঙ্কা। রোহিঙ্গা ঢলে বনভূমিতে বন্ধ কৃষিকাজ, নাফ নদীতে আরাকান আর্মির ভয়ে জেলে। অপরাধ বাড়ায় উদ্বেগ, দ্রুত প্রত্যাবাসন সহ 7 দাবিতে আন্দোলনের স্থানীয়রা। এবং ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে জনশক্তি রপ্তানি। 4 মাসেই চট্টগ্রাম বিভাগ থেকে গেছেন পৌনে 1 লাখ কর্মী। বছরে রেমিটেন্স আসছে 3 থেকে 4 বিলিয়ন ডলার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও বাঁশিয়া খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাসড়কের বেহাল দশা দূর করা সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা দেন তিনি। সরকারের কাজে আস্থা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেটে প্রধানমন্ত্রী। সুরমার মেয়ে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সকালে আকাশপথে পূর্ণভূমি সিলেটে পৌঁছান তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেই সেখান থেকে নিজ বাসে রওনা হন শহরের উদ্দেশ্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সিলেট সফরের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন তারেক রহমান। ওই বৃষ্টি তো পরে হয়েছে। পরে শহরের সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে যান সরকার প্রধান। জলাবদ্ধতা নিরসনে সুরমা নদীর উভয় পাড়ে বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশেই সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশ যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের উপর জোর দিতে হবে। নদী বা খালে পলিথিন বর্জ্য না ফেলতেও সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান তিনি। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানি থেকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে আস্তে ঠিক করে আনতে পারবো। ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশার কথা তুলে ধরে আগামী কয়েক বছরের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করার কথা জানান সরকার প্রধান। রেল যোগাযোগ বাড়াতে 2 লেন করার কথাও জানান প্রধানমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো, এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাআল্লাহ ভোগ করতে হবে না। অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। এ ব্যাপারে আমরা চেষ্টা করছি ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায় ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকার গঠনের পর থেকে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতা এবার সিলেটে সরকার প্রধান। বন্যার প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্প এই সিলেটে উদ্বোধন করেছেন সরকার প্রধান। তিনি বলছেন, জনগণকে সঙ্গে নিয়েই তার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করতে চান তিনি। তাই প্রত্যেকের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখান থেকে বেরিয়ে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাইশা নদী পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করব, শুকনা মৌসুমটা শুরু হলে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিলেট। খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর জোর দিয়েছেন তিনি।
বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোর শিক্ষার্থী আর খুদে খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশের পরই গগন বিদারী উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। পরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। নির্ধারিত মঞ্চে আসন গ্রহণের পর খুদে প্রতিযোগীদের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন তিনি। বক্তব্যে নতুন কুড়ি স্পোর্টসের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের সব শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানান সরকার প্রধান। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না, কিন্তু পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। মনে রাখবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, আদর্শ মেধাবী মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। বক্তব্য শেষে পুরো মাঠ ঘুরে খুদে প্রতিযোগী ও স্টেডিয়ামের গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। স্বপ্নের পথে বিজয়ের সাথে, এই স্লোগানে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন, তৃণমূল থেকে যেমন পেশাদার খেলোয়াড় তারা উঠিয়ে আনবেন, একই সঙ্গে এই খেলোয়াড়রাই আগামীতে আন্তর্জাতিক বিশ্বে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। একই সঙ্গে আর্থিক সচ্ছলতা এনে দেবেন প্রতিটি পরিবারকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিলেট। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে অভিযোগ দলটির নেতাদের। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় গণমিছিল করেছে 11 দল। জুলাই সনদ ও গণভোটের রায় ইস্যু নিয়ে সরকারি ও বিরোধী দলের উত্তাপ সংসদ ছাপিয়ে গড়িয়েছে রাজপথে। আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে জেলায় জেলায় গণমিছিল করে জোটটি। এতে তৃণমূলের জামায়াত, এনসিপি সহ 11 দলের নেতাকর্মীরা অংশ নেন। জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হলে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। খুলনা প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, জনরায় উপেক্ষা করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বিএনপি। আমাদের লিডার অফ দি অপোজিশন যে কথা বলেন যে সরকার ধীরে ধীরে এখন ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? এই যদি মানা হয় তাহলে এত রক্ত, এত আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আর এটা যদি মানা না হয়, আজকের প্রবন্ধকার সংকট বলেছেন সাংবিধানিক সংকট তৈরি হবে, ক্ষমতার ভারসাম্য থাকবে না, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের ব্যালেন্স অফ পাওয়ার থাকবে না, সবকিছু আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে যাবে। এদিকে দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকার গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিরোধী জোট। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়, বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। এই যে নিজের অনুসারীদের সঙ্গে প্রতারণা করা, এইটা কোনো একটা দলের জন্য নৈতিক অবস্থান হতে পারে না। যতক্ষণ পর্যন্ত না সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা হয়, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সংসদের বাইরে সর্বত্রই আমরা সংস্কারের যে আকাঙ্ক্ষা, গণভোটের যে রায়
সেটাকে বাস্তবায়নের জন্য আমাদের যে লড়াই সেটা আমরা চালিয়ে যাব। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, রোববার রাজধানীতে জাতীয় কনভেনশন করবে এনসিপি। তারিফ রহমান, সময় সংবাদ। দলমতের ঊর্ধ্বে ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সর্বজনীন হবে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফ্যামিলি কার্ড যেমন আমরা কি দেখেছি কে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি দেখা হয়েছে, ওই ওয়ার্ডে সবাই ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত সবাই পেয়েছে। কৃষক কার্ডও এরকম ভাবেই হবে, অর্থাৎ সার্বজনীন হবে। জনাব তারেক রহমান উনি চায় যে প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষ সে আর্থিক তার স্বয়ংবরতা আসুক। বৃষ্টি ও উজানের ঢলে হাওরে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটছেন অনেকে। বৃষ্টির কারণে ফসল শুকানো নিয়েও চরম বিপাকে কৃষকরা। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাসে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানিতে তলিয়ে পাকা ধান। শ্রমিকের মজুরি বাড়ায় নেত্রকোনার সরমুশিয়া হাওরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটতে জমিতে নামেন কৃষকেরা। অনুমানে তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে আহত হন অনেকে। এদিকে সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজানের ঢলে 16,000 হেক্টর জমির ধান নিম্নচ্ছিত। বৈরী আবহাওয়া আর বজ্রপাতে মৃত্যুর ভয়ে ধান কাটার শ্রমিক পাওয়া দায়। এর মধ্যে আবার ধান কেটে পাড়ে আনলেও নেই রোদ। এতে ধান শুকাতে গিয়ে দুশ্চিন্তায় কৃষক। খানি টানি লই গ্রামের আজ রাত আসে মরতাছে, মরার কোনো সিকিউরিটি নাই। এই যে ধান গেরাবাতি ধান নষ্ট হয়ে যাইতাছে, আমরা কি পাবো আর মাজনে কি পাইবো? আগামী এক সপ্তাহ উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের 1718 কিলোমিটার বাদ এগুলো আসলে দীর্ঘ সময় ওয়াটার রেজিস্ট্রেশন করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা এটি আসলে যে কোনো সময় একটা বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল অঞ্চলে এখনো 30 ভাগ ধান পানির নিচে তলিয়ে। এতে বিপাকে প্রান্তিক কৃষকেরা। দিনের অবস্থা ভালো শুকাইতে পারে না, এটা নষ্ট হইতাছে, গ্যাস দিতেছে, ধান কলার মাঝে রাইকেও নষ্ট করতেছে। মাত্র ফসল আমরা এটা লই বাচ্চা কাচ্চা লইয়া চলি, এটা যদি না হতে তো আমরা উপায় নাই। কিশোরগঞ্জের বেশিরভাগ নদীর পানি বাড়ছে। এতে নতুন করে পানির নিচে চলে যাচ্ছে ধানের জমি। 1.5-2 হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। নিজ উদ্যোগে এখন পর্যন্ত 53 ভাগ ধান কেটেছে কৃষকেরা। তো শাসনে 1000 এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। এছাড়া মৌলভীবাজারে 1432 হেক্টর এবং হবিগঞ্জে প্রায় 8000 হেক্টর বোরো ধান পানিতে ডুবে আছে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় নষ্ট হচ্ছে অধিকাংশ ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কিশোরগঞ্জের মিঠা মঈন হাওরে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, টানা বৃষ্টি আর উজানের ঢলের পানিতে তলিয়ে আছে সোনালী ধান। কিশোরগঞ্জের মাঠে মাঠে এখন চোখে পড়ে এমন করুণ দৃশ্য। চোখের সামনেই সোনালী ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকদের চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন আর কিছুই করার নেই, কারণ এই জলাবদ্ধতা আর যে ঢলের পানিতে এই বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে আছে এবং বৃষ্টির জন্যে ধান কাটা সম্ভব হচ্ছে না। এমনিতেই ঢলের পানি বাড়ছে, পাশাপাশি জলাবদ্ধতার জন্য এই বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। প্রতিদিন বাড়ছে নতুন নতুন জমি। গতকাল থেকে আজকে এই পর্যন্ত কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 10,000 হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে এবং কৃষকরা চেষ্টা করছেন যে দূরে পানিতে ডুবে যাওয়া ধান তুলে নৌকায় করে আনার চেষ্টা করছেন। যারা কিছু ধান খেটে আনতে পারছেন তারাও সেগুলো শুকাতে পারছেন না, পচে নষ্ট হচ্ছে। আর হাওড়াঞ্চলে এখন যেহেতু পানিতে জলাবদ্ধতার জন্যে মিলছে না কৃষি শ্রমিকের অভাবেই ধান কাটা যাচ্ছে না। অনেক কৃষকের সাথে আমরা কথা বলেছি সকাল থেকে, অনেকেই বলেছেন যে তাদের জমির ধান অর্ধেকে দেওয়ার জন্য চেষ্টা করছেন, যে অর্ধেক ধান কেটে দিয়ে দেবে। এরপরও তারা শ্রমিক পাচ্ছেন না বা ধানগুলোকে কাটতে পারছেন না। অপরদিকে এই এখানকার যে নদ নদীর পানি বাড়ছে, 3টি নদীর পানি আজকে বেড়েছে এবং আবহাওয়া বিভাগ যেটি বলছে যে আবহাওয়া বিভাগ বলছে যে পানি বাড়ছে এবং একটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এবং এই ক্ষেত্রে যে কৃষকরা বলছেন যে তাদের যে কষ্টার্জিত বুকের কষ্টের
জমানো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় তাদের মধ্যে আসলে হাহাকার দেখা দিয়েছে এবং তারা চেষ্টা করছেন যদি বৃষ্টি না হয় এবং দিনটা একটু ভালো হয় তাহলে অবশিষ্ট ফসলগুলো তারা ঘরে তুলতে পারবেন। তো কিশোরগঞ্জের হাওড় থেকে যে বোরো ধান তলিয়ে যাওয়ার বিষয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জের মিঠামইন থেকে। এদিকে চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি হয়েছে। তলিয়ে নগরীর প্রবর্তক মোড়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, চট্টগ্রামে আবার জলাবদ্ধতা অর্থাৎ পানি উঠেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রামের যে প্রবর্তক মোড় আছে সেখানে পানি উঠেছে প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টিতে। এই যে প্রবর্তকের যে এলাকাতে নিচু এলাকা আছে সেটি পানি প্রায় হাঁটু সমান পানি উঠেছে। এবং কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে বিগত 24 ঘন্টায় 6টা পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং 3টা থেকে 6টা পর্যন্ত 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, যেটি কারণে এই এলাকায় পানি উঠেছে। তবে আমরা যে 2 নাম্বার গেট এবং চকবাজার, আগ্রাবাদ, কাতারগঞ্জ বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, সেখানে পানি ওঠেনি। তবে কাতারগঞ্জে কিছু পানি উঠেছে। তবে এইটি পানি ওঠার যে মূল কারণ যেটা হচ্ছে এই যে এখানে সেনাবাহিনীর যে কাজ করছে, সিরিয়ার দায়িত্বের তত্ত্বাবধানে সেনাবাহিনীরা কাজ করছে, সেখানে যে বাঁধগুলো রয়েছে, খালের বাঁধ, সে খালের বাঁধের মধ্যে যে বাঁধগুলো আছে সেগুলো অপসারণ করার কথা ছিল। অনেকগুলো বাঁধ অপসারণ করেছে, এটাও কিন্তু অপসারণ করা হয়েছে এখানে একটি বাঁধ, কিন্তু তারপরেও কিন্তু এখানে পানি উঠছে। এটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। আর এই পুরো প্রকল্পটি আসলে করছে সিরিয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজটি পুরো করছে। এবং সিটি কর্পোরেশনও কিন্তু তাদের নিজস্ব অর্থায়নে প্রায় 21টি খাল খনন করছে। কিন্তু একটি ভুল ধারণা এখানে জন্ম নেয়, সেটা হচ্ছে আসলে এই যে পুরো প্রকল্পটি আসলে দায়ী চাপানো হয় সিটি কর্পোরেশনের উপর। সিটি কর্পোরেশন কিন্তু এটার জলাবদ্ধ প্রকল্প সিটি কর্পোরেশনে করছে না, এটি হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সিটি কর্পোরেশন 21টি খাল নিজের অর্থায়নও করছে এই প্রকল্পের বাইরে গিয়ে, এবং পানি উন্নয়ন বোর্ডও এটার সাথে দায়ী রয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে যারা আসছে তারা কিন্তু দুর্ভোগে পড়ছে, রিক্সাগুলো আটকে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটি প্রাইভেট কার দেখেছি, সেখানে পানির মধ্যে আটকে গেছে, সেখানে ঢুকেছে। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রামের এই যে 1 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ যে এটি বলা হচ্ছে প্রবর্তক মুখ, সেই প্রবর্তক মোড়ে কিন্তু পানি উঠেছে এবং হাঁটু পানিতে কিন্তু তলিয়ে গেছে এই এলাকা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম প্রবর্তক মোড় থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। বাংলার সময় আরও থাকছে। ভাঙাড়ির দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। চট্টগ্রামে প্রাণ গেল ভ্যান চালকের, আহত আরও 4 জন হাসপাতালে ভর্তি। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় দেওয়ায় জীবিকায় প্রভাব পড়েছে স্থানীয়দের। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচলে অপরাধীও বেড়েছে উদ্বেগ। দ্রুত প্রত্যাবাসন সহ 7 দফা দাবিতে এবার আন্দোলনে স্থানীয়রা। স্থানীয় সংসদ সদস্য জানান, 2027 সালে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 10,000 একর বনভূমিতে চাষাবাদ করে জীবিকা চলত স্থানীয়দের। নাপ নদীতে মাছ আর কাঁকড়া শিকার ছিল আয়ের উৎস। 2017 সালের 25শে আগস্ট রোহিঙ্গা আগমনের পর 9 বছরে সেই পথ প্রায় বন্ধ। বনভূমিতে বেড়েছে অপহরণ সহ নানা অপরাধ। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির ভয়ে নাপ নদীতে মাছ ধরতে গিয়ে ঝুঁকিতে জেলেরা। এমন পরিস্থিতিতে উখিয়া ও টেকনাফের বাসিন্দারা নেমেছেন আন্দোলনে। কক্সবাজার টেকনাফ সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে তাদের অবস্থান। দাবি ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ সহ 7 দফা বাস্তবায়ন। রোহিঙ্গারা কাঁটাতারের বাইরে গিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করে, সেজন্য আমাদের যারা স্থানীয় জনগোষ্ঠী আছি আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তেছে। রোহিঙ্গা ক্যাম্পের মাধ্যমে আপনার ওয়াইফাই থেকে শুরু করে আর অনলাইন জুয়া, মাদকের চড়াচড়ি বেড়ে গেছে। এটার মাধ্যমে আমাদের স্থানীয় যারা যুব সমাজ রয়েছে তাদের মধ্যে প্রভাব পড়তেছে। বনভূমি উজাড় ও পাহাড় কেটে স্থায়ী আবাসনের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের চেষ্টা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করছে অভিযোগ সচেতন মহলের। অবিলম্বে এই সমস্ত পুনর্বাসনের মতো প্রকল্প যদি বন্ধ করা না হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। আমাদের কষ্টগুলো হয়তো একসময় আমরা বলতে বলতে যদি শেষ পর্যন্ত কেউ না শুনে, তাহলে এখানে সকল মানুষ মিলে আমরা
আন্দোলন সংগ্রাম করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য জানান 2027 সালে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। আগামী 27 সাল থেকে একটা রিফিউজিও 27 সালের ভিতরে একটা রিফিউজিও বাংলাদেশে আর থাকবে না, তাদেরকে আমরা গুড বাই জানাবো। উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। তার বিপরীতে স্থানীয় বাসিন্দা রয়েছেন প্রায় 5 লাখ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে রপ্তানি হয়েছে 74,000-এর বেশি জনশক্তি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির মূল অঞ্চল। জনশক্তি রপ্তানি ব্যুরো তথ্য বলছে, যুদ্ধের আগে 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল 3,22,291 জন। আর চলতি বছরের প্রথম 4 মাসে এই সংখ্যা 74,491 জন। যুদ্ধের কারণে কিছুটা স্লো গতি হওয়াতে আমাদের কিন্তু যাচ্ছে, সৌদি আরবে বেশি যাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। গত বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থানে ছিল কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া এবং চতুর্থ স্থানে ছিল চট্টগ্রাম। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চিটগংয়ের ট্রেন্ডটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। প্রথম যদি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, দেন হচ্ছে ওমান। কিন্তু বর্তমানে এই তিনটা দেশে ভিসার জটিলতা দেখা দিয়েছে। অস্থিরতার মাঝেও চট্টগ্রামের বাসিন্দারা জীবিকার সন্ধানে ছুটছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কাতারের পরিস্থিতি সব দেশের চেয়ে মোটামুটি ভালো। সৌদি আরব যেতে যাচ্ছি, এখানে আমার বোনের হাজব্যান্ড আছে। বছরে 3 থেকে 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় বৃহত্তর চট্টগ্রামের 11 জনের প্রবাসীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। কাপ্তাই হ্রদে রাজস্ব আদায়ের রেকর্ড। 2025-26 অর্থ বছরে আদায় 22.5 কোটি টাকা। লেক তৈরির পর সর্বোচ্চ আয় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। দুপুরে সীতাকুণ্ডের বড় কুমিরার মাজার গেট এলাকায় একটি ভাঙাড়ি দোকানে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। আহত হন দোকানের মালিক কামাল উদ্দিন সহ আশপাশে থাকা আরও 4 জন। তাদেরকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 5 জন। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সোদারগাঁওয়ের টিপর্দি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সামনের একটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায় পিকআপ। ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপের চালক ও আরোহী ব্যবসায়ী। আজ সকালে নেত্রকোনার পূর্বধলার ইলাসপুর বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন 2 যাত্রী। চট্টগ্রামের মিরসরাইয়ে থেমে থাকা ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে চালকের সহকারীর মৃত্যু হয়। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত 7 জন। নারায়ণগঞ্জে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে রূপগঞ্জে ভুলতার সোনাবু এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে 6 বছরের ফারিয়া। পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারে এগিয়ে যায় প্রতিবেশী 7 বছরের টুম্পা। এক পর্যায়ে তারা 2 জনই তলিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে 2 জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফারিয়া লিটল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম এবং টুম্পা 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নাটোরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা সরকারি বাসভবনে ডাকাতি হয়েছে। পুলিশ জানায়, ভোরে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে উপপ্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের কোয়ার্টারের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে 3 সশস্ত্র দুর্বৃত্ত। অস্ত্রের মুখে তারা কর্মকর্তাকে জিম্মির পর লুট করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল। এ সময় কোয়ার্টারের অন্য কয়েকটি ফ্ল্যাটের দরজা বাহির থেকে বন্ধ করে দেওয়া হয়। দুর্বৃত্তরা পালিয়ে গেলে বাসিন্দাদের চিৎকারে তাদের উদ্ধার করে প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। এই ঘটনায় গুরুদাসপুর থানায় একটি মামলা হয়েছে।
নারায়ণগঞ্জে নগদের ডিস্ট্রিবিউটর অফিসে হামলা করে নগদ অর্থ ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। সকালে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জালাল টাওয়ার মার্কেটে ঘটনা ঘটে। নগদের ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, একদল ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অফিসে প্রবেশ করে হামলা চালায়, পিটিয়ে আহত করে অফিসের কর্মকর্তা কর্মচারীদের। অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নেয় নগদ অর্থ, মোবাইল ফোন, সিসি ক্যামেরা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। নরসিংদীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। স্বজনরা জানান, শহরের শালিধা এলাকার বাসিন্দা তসলিমা বেগমকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় যুবক নাঈম। বিষয়টি বুঝতে পেরে মীমাংসা করে তসলিমার বড় ভাই আল আমিন। তবে সমঝোতা মেনে নিতে পারেননি ছোট ভাই হাসান। এ নিয়ে 2 ভাইয়ের বিরোধ চরমে পৌঁছে। এরই জেরে আজ সকালে আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় হাসান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান ও নাঈমকে আটক করে পুলিশ। রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটি। বিএফডিসির তথ্য বলছে 2020-21 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 12.1 কোটি টাকা। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে আয়ের পরিমাণ, কিন্তু 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের রেকর্ড ভেঙেছে বিএফডিসি। এবারের পরিমাণ 22.55 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এটি কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে সর্বোচ্চ রাজস্ব। সঠিক সময় হ্রদের পানি বাড়ার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির কারণে এবার রাজস্ব বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়ক সংস্কার সহ উন্নত রেল যোগাযোগের ঘোষণা, নতুন করে স্পোর্টসের সূচনা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় 11 দলের গণমিছিল। জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। এবং হাওরে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই, বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে ফসল শুকানোর চ্যালেঞ্জ, উজানে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, বাঁধ ধসের শঙ্কা। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।